হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা হাইড্রোজেন সালফাইডের প্রস্তুতি, পরীক্ষাগার প্রস্তুতি পড়েছিলাম। আজকে আমরা পড়ব হাইড্রোজেন সালফাইডের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। তাহলে এই হাইড্রোজেন সালফাইড পার্টটা কমপ্লিট হবে। এবার ভৌত ধর্মতে অ্যাজ কিছু খুব বেশি যে ইম্পর্টেন্ট সেরকম নয়, এটা 3-4টে পয়েন্ট লিখে রেখেছি, যার মধ্যে দু একটা আমি আগের দিনই বলেছিলাম। প্রথম কথা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এটা একটা বর্ণহীন গ্যাস, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস এবং বিষাক্ত গ্যাস। বর্ণহীন মানে কোনো কালার নেই, কিন্তু গন্ধ আছে, পচা ডিমের গন্ধযুক্ত, এবং অবশ্যই এটা একটা বিষাক্ত গ্যাস। ঠান্ডা জলে দ্রবীভূত হয় কিন্তু গরম জলে অদ্রাব্য। আগের দিন আমরা বলেছিলাম যে যেহেতু ঠান্ডা জলে H2S গ্যাস দ্রবীভূত হয়ে যায়, তাই জন্য ঠান্ডা জলের ঊর্ধ্ব বা নিম্ন অপসারণের মাধ্যমে H2S গ্যাসকে সংগ্রহ করা যায় না। ঠিক আছে, ঠান্ডা জলের অপসারণের মাধ্যমে H2S গ্যাস সংগ্রহ করা যায় না কেন, এরকম কোয়েশ্চেন যদি আসে তাহলে এক লাইনে এই আনসারটা লিখতে হবে যে এটি ঠান্ডা জলে দ্রবীভূত হয়ে যায়। এবার কতটা দ্রবীভূত হয়, পরিমাণগতভাবে যদি জানতে চাই তাহলে বলতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি যদি 1 আয়তন জল নিই তাহলে সেখানে 4 আয়তন H2S দ্রবীভূত হবে। মানে সিম্পলি আমি যদি 1 লিটার জল নিই, 1 লিটার জলে যদি আমি হাইড্রোজেন সালফাইড গ্যাস দ্রবীভূত করতে থাকি তাহলে দেখা যাবে যে 4 লিটার পর্যন্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস দ্রবীভূত করা যাবে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। ক্লিয়ার? H2S গ্যাস বাতাসের চেয়ে 1.18 গুণ ভারী। আগের দিন বলেছিলাম যে এই যে দেখো ডি অফ H2S, ক্যাপিটাল ডি মানে বাষ্প ঘনত্ব, ডি তার নিচে মানে সাফিক্সে H2S মানে H2S এর বাষ্প ঘনত্ব কত, 17, কারণ H2S এর আণবিক ভর 34, বাষ্প ঘনত্ব মানে আণবিক ভর বাই 2, 34/2, আর বাষ্প ঘনত্ব বাতাসের কত, 14.4। এবার যখনই কোনো একটা গ্যাস বাতাসের থেকে কতটা ভারী কতটা হালকা ইত্যাদি যদি বের করতে হয় তাহলে বাষ্প ঘনত্বের অনুপাত নিতে হয়। এখন যদি 17কে যদি 14.4 দিয়ে ভাগ করি তাহলে সেটা এই ভ্যালুটাই আসে। এবার এটা একটু অ্যাপ্রক্সিমেটলি বইতে 1.18 না লিখে 1.2 লেখা থাকে অনেক সময়, যে H2S গ্যাস বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। তো সেটা লিখলেও হবে, এটা লিখলে একটু পারফেক্ট হবে। ঠিক আছে, এবার উষ্ণতা কমিয়ে বা চাপ বৃদ্ধি করে যে কোনো গ্যাসকেই যেমন তরলে পরিণত করা যায় তেমনি হাইড্রোজেন সালফাইডকেও তরলে পরিণত করা যাবে। তবে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 1 অ্যাটমসফিয়ার যদি চাপ হয় সেক্ষেত্রে আমরা কী করবো না, উষ্ণতাটা কমিয়ে আমাদেরকে -60.5 ডিগ্রি সেলসিয়াসে যেতে হবে যদি হাইড্রোজেন গ্যাসকে আমরা তরলে পরিণত করতে চাই। আরেকবার বলছি, যদি সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের কথা ভাবি, 1 অ্যাটমসফিয়ার চাপে বা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে, সেক্ষেত্রে উষ্ণতা কমিয়ে করতে হবে -60.5 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা গ্যাসীয় H2Sকে তরলে পরিণত করতে চাই। আর যদি কঠিনে পরিণত করতে চাই তাহলে টেম্পারেচার আরও কমাতে হবে, কমিয়ে -85.5 ডিগ্রি সেলসিয়াস করতে হবে। দেখো এরপর হচ্ছে রাসায়নিক ধর্ম। হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আম্লিক ধর্ম। আমরা আগের দিনই জেনেছি যে হাইড্রোজেন সালফাইড একটা মৃদু আম্লিক গ্যাস বলেই ওকে পোড়াচুন, যেটা হচ্ছে একটা ক্ষার, সেটা দিয়ে ওকে শুষ্ক করা যাচ্ছিল না, কারণ অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া হয়ে যাচ্ছিল। তো প্রথম কথা লিখতে হবে যে এটা একটা মৃদু আম্লিক। কী ধরনের আম্লিকতা? মৃদু আম্লিক। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে এটা একটা দ্বিক্ষারীয় আম্লিক। ঠিক আছে, আচ্ছা এই দুটো আগে এক্সপ্লেইন করে দিই কেন এরকম বলছি। আমরা এর আগে মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড ইত্যাদি পড়েছি ক্লাস 9-এ বা ক্লাস 10-এও, যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত আলোচনা করলাম। সেখানে আমরা দেখলাম যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে তারাই যারা হচ্ছে জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং প্রচুর পরিমাণে আয়ন তৈরি করে। আর মৃদু তারা হচ্ছে যে জলীয় দ্রবণে খুব কম পরিমাণে, অল্প পরিমাণে আয়নিত হয় এবং সামান্য কিছু অল্প সংখ্যক আয়ন তৈরি করে। এখন H2Sটাও যখন আমরা জলীয় দ্রবণে দেব, জলের মধ্যে ওটা খুব সামান্য পরিমাণে আয়নিত হবে এবং অল্প কিছু সংখ্যক H+ আয়ন এবং
সালফাইড বা বাইসালফাইড আয়ন তৈরি করবে, সেই কারণে এটা মৃদু আম্লিক। আর দ্বিক্ষারীয় কেন? কারণ এটা দুটো H+ আয়ন তৈরি করতে পারে। আমি আগে এই পয়েন্টটা ক্লিয়ার করি যে মৃদু আম্লিক কেন। কারণ হচ্ছে জলীয় দ্রবণে H2S সামান্য পরিমাণে আয়নিত হয় এবং অল্প কিছু সংখ্যক আয়ন উৎপন্ন করে। যদি এটা খুবই বেশি পরিমাণে আয়ন তৈরি করতো, অর্থাৎ যদি প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হতো, তাহলে আমরা বলতাম যে এটা একটা তীব্র আম্লিক, কিন্তু এটা মৃদু এই কারণে। আচ্ছা, দ্বিক্ষারীয় কেন? কারণ হচ্ছে এটা জলীয় দ্রবণে দুটো H+ আয়ন তৈরি করে, দুটো H+ আয়ন উৎপন্ন করে। অর্থাৎ আমরা লিখতে পারি যে এর ক্ষারগ্রাহিতা হচ্ছে 2। ক্ষারগ্রাহিতা কাকে বলে? যে কোনো অ্যাসিড জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন তৈরি করতে পারে সেই সংখ্যাটা। যেহেতু ও দুটো H+ আয়ন তৈরি করতে পারে, তাহলে 2 হচ্ছে ওর ক্ষারগ্রাহিতা। এবার ক্ষারগ্রাহিতা 2 বলেই দ্বিক্ষারীয় বলা হচ্ছে। ক্ষারগ্রাহিতা 1 হলে, অর্থাৎ কেউ যদি একটা H+ আয়ন তৈরি করতে পারে, তাহলে ক্ষারগ্রাহিতা 1, অর্থাৎ আমরা ওকে বলতাম এক ক্ষারীয় অ্যাসিড। যেমন ধরো HCl, ঠিক আছে? যেমন ধরো H3PO4 ম্যাক্সিমাম 3টে পর্যন্ত H+ আয়ন তৈরি করতে পারে, তাই ওটা ত্রিক্ষারীয় অ্যাসিড বা ওর ক্ষারগ্রাহিতা হচ্ছে 3। ঠিক আছে? এবার এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, আচ্ছা তার আগে আরেকটা পয়েন্ট বলে নিই। দেখো, যেহেতু এটা আম্লিক, সুতরাং লিটমাসের কালার চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? নীল লিটমাসকে আমরা জানি অ্যাসিডগুলো লাল বর্ণে রূপান্তরিত করে, তো সেটা H2S জলীয় দ্রবণও পারবে। আর হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম যে দ্বিক্ষারীয় অ্যাসিড, তো সেটা কীভাবে হচ্ছে দেখো, 4 নম্বর, এর যদি আমরা আয়নিত হওয়ার যে ইকুয়েশনটা, কেমিক্যাল ইকুয়েশনটা যদি লিখতে চাই, তাহলে একটা হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম যে যাদের ক্ষারগ্রাহিতা 2 বা তার বেশি, মানে 1-এর বেশি আর কি, অর্থাৎ 1-এর বেশি সংখ্যক H+ তৈরি করতে পারে, তো তাদের রিয়াকশান কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, বিক্রিয়াটা কোন শর্তে ঘটছে সেইটার উপর নির্ভর করে ফাইনালি এটা হবে যে কটা H+ আয়নও তৈরি করতে পারে। তো দুটো H+ আয়ন তৈরি করতে পারে, তা দুটোই তৈরি করবে নাকি দুটোর কম তৈরি করবে সেটা ডিপেন্ড করে। তো কি হয়, ও যদি একটা H+ আয়ন তৈরি করে, তাহলে তার সঙ্গে যে অ্যানায়নটা তৈরি হয় সেটা হচ্ছে HS-। ন্যাচারালি H2S থেকে একটা H চলে গেলে কি পড়ে থাকবে? HS। এটার নাম হচ্ছে বাইসালফাইড আয়ন, বাইসালফাইড। আর যদি এরকম হয় যে H2S দুটো H+ তৈরি করতে পারে, তা দুটোই H+ তৈরি করলো, তাহলে তার পাশাপাশি আর কি তৈরি হবে? S2-। S2- এর নাম হচ্ছে সালফাইড আয়ন। কি আয়ন? সালফাইড। অর্থাৎ যাদের ক্ষারগ্রাহিতা 1-এর বেশি, 2, 3 ইত্যাদি, তারা কটা H+ তৈরি করবে ফাইনালি, সেইটা ডিপেন্ড করে রাসায়নিক বিক্রিয়া কোন শর্তে ঘটছে তার উপরে। ঠিক আছে? সবসময় ক্ষারগ্রাহিতা 2 বলে দুটো H+ই সবসময় তৈরি করবে তার কোনো মানে নেই, বা একটা H+, বা যদি ক্ষারগ্রাহিতা কারো 3 হয়, তাহলে সবসময় 3টে H+ই তৈরি করবে সেরকম হয় না, ডিপেন্ড করে। ম্যাক্সিমাম 3টে করতে পারে। আচ্ছা, এইটার উপরে বেস করে আমরা হাইড্রোজেন সালফাইডের সেকেন্ড যে ধর্মটা আম্লিক ধর্মের পড়ে, সেটা আমরা লিখবো আর কি। অ্যাকচুয়ালি ওটা আম্লিক ধর্মের মধ্যেই পড়ে, কিন্তু যেহেতু আমাদের টেক্সট বইগুলোতে আলাদা আলাদা করে লেখা থাকে, তাই আমিও আলাদা করে লিখছি। সেটা হচ্ছে ক্ষারীয় ধর্ম। এখন দেখো, ক্ষারীয় ধর্ম না, অ্যাকচুয়ালি ক্ষারের সাথে বিক্রিয়া। এখন আম্লিক ধর্মের মধ্যেই এটা পড়ে। কেউ যদি আম্লিক ধর্ম বিশিষ্ট হয়, তাহলে সে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, এটাই স্বাভাবিক। তাহলে আম্লিক ধর্ম বোঝাতে গেলে ক্ষারের সঙ্গে বিক্রিয়াই তো বোঝাতে হবে আমাকে।
কিন্তু তবুও যেহেতু আমাদের বইতে এটা আলাদা আলাদা করে লেখা থাকে তাই আমিও আলাদা লিখছি। আদারওয়াইজ তোমরা এটাকে আম্লিক ধর্মের মধ্যেই ভাবতে পারো। যতটা লেখা হয়েছে আমি মুছছি। এবার দেখো ক্ষারের সঙ্গে কীরকম করে বিক্রিয়া করে, দেখো ক্ষারের সঙ্গে বিক্রিয়াও কীরকমভাবে করে সেইটা অ্যাকচুয়ালি সেইটা বলার জন্যই এইটা লেখা, ঠিক আছে? তো দেখো প্রথম কথা হচ্ছে H2S NaOH এর সঙ্গে রিয়াকশান করছে। এখন যদি এরকম হয় যে H2S থেকে একটা H+ বেরিয়েছে, তাহলে কি হবে? সেই একটা H+ একটা OH- এর সঙ্গে জুড়ে যাবে, দিয়ে জলের মলিকিউল তৈরি করবে, ঠিক আছে? একটা H+ OH এর সঙ্গে যুক্ত হয়ে জলের মলিকিউল তৈরি করেছে। পড়ে থাকলো কি এখানে HS- আর এখানে Na+, তাহলে Na+ আর HS- জুড়ে গিয়ে হয়ে গেল NaHS। HS- আয়নের সংকেত নাম হচ্ছে বাইসালফাইড, Na+ এর নাম হচ্ছে সোডিয়াম, তাহলে এই লবণটার নাম হয়ে গেল সোডিয়াম বাইসালফাইড। ঠিক আছে? সোডিয়াম বাইসালফাইডের সংকেত এরকম কেন হলো? কারণ সোডিয়ামের মাথায় প্লাস চার্জ একটা, HS- এর মাথায় মাইনাস চার্জ একটা, সুতরাং সিম্পল। আর যদি এরকম হয় যে H2S যখন NaOH এর সঙ্গে রিয়াকশান করছে, এখানে NaOH এর বদলে অন্য কোনো ক্ষারও আমি লিখতে পারতাম, একই ব্যাপার। তো যদি এরকম হয় যে দুটো H+ বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে অ্যানায়নটা কী পড়ে থাকবে? সালফাইড। আর এখানে ক্যাটায়ন কি আসবে? সোডিয়াম। তাহলে সোডিয়ামের সঙ্গে যখন সালফাইড বিক্রিয়া করবে, সোডিয়াম সালফাইড তৈরি করবে, সোডিয়ামের প্লাস চার্জ কটা? একটা। সালফাইডের দুটো মাইনাস চার্জ, তাহলে টোটাল তো প্লাস মাইনাস চার্জটাকে ইকুয়াল হতে হয়। তাহলে সোডিয়ামের প্লাস চার্জ কটা হতে হবে? দুটো, তার জন্য লাগবে দুটো সোডিয়াম। তাহলে সংকেত হয়ে যাবে কি? Na2S, আর তার সঙ্গে তৈরি হয়ে যাবে জল। তাহলে আমাদের এখানে ব্যালেন্স করার জন্য এখানে 2 দিতে হবে, 2 NaH হয়ে গেল, Na2S হয়ে গেল, Na2S হয়ে গেল, আর দুটো জল হয়ে যাবে, তাই তো 2H2। এটার নাম কি হয়ে গেল? সোডিয়াম সালফাইড। আমরা জানি যে কোনো আম্লিক কোনো জিনিস বস্তুর সঙ্গে বা অ্যাসিডের সঙ্গে যখন ক্ষারের বিক্রিয়া হয় তখন লবণ আর জল তৈরি হয়। তাহলে সালফিউরিক অ্যাসিড বলছি ভুল করে। তাহলে হাইড্রোজেন সালফাইড যখন NaOH এর সঙ্গে বিক্রিয়া করে তখন দু রকমের লবণ তৈরি করতে পারে, একটা হচ্ছে সোডিয়াম সালফাইড, একটা হচ্ছে সোডিয়াম বাইসালফাইড। এবার কখন কোনটা তৈরি হচ্ছে খুব ভালো করে লক্ষ্য করো। এই যে প্রথম যে ইকুয়েশনটা লিখেছিলাম আমি এখানে, বাইসালফাইড আয়ন কখন তৈরি হয়? যখন দুটো H+ এর মধ্যে একটা আয়নিত হচ্ছে আর একটা আয়নিত হচ্ছে না। আমরা এইটাকে বলবো যে H+ আয়নের কি বলবো, আংশিক প্রতিস্থাপন, এরকম একটা টার্ম দিয়ে এটাকে ডিনোট করা হয়। আর এটাকে বলা হয় H+ আয়নের সম্পূর্ণ প্রতিস্থাপন, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম যতগুলো H+ আয়ন তৈরি হতে পারে, যদি সেটা না হয় তখন এই কন্ডিশনটা হচ্ছে, তখন যে লবণটা তৈরি হয় অর্থাৎ এই যে বাইসালফাইড লবণ, এটাকে আমরা বলি অ্যাসিড লবণ। কি বলি? অ্যাসিড লবণ। লবণ অনেক প্রকারের হয়, আমি তোমাদের সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি। লবণের অনেকগুলো প্রকারভেদ হয়, তবে একদম সিম্পল যে 3টে প্রকার ভেদ, একটাকে বলা হয় শমিত লবণ, ইংরেজিতে বলা হয় নর্মাল সল্ট, ঠিক আছে? আরেকটাকে বলা হয় অ্যাসিড লবণ, এর ইংরেজি বুঝতেই পারছো, অ্যাসিডিক সল্ট। আর একটা হচ্ছে ক্ষারকীয় লবণ বা বেসিক সল্ট। এখন আমরা যে দুটো সল্ট পেয়েছি, সোডিয়াম বাইসালফাইড আর সোডিয়াম সালফাইড, এর মধ্যে সালফাইড হচ্ছে নর্মাল সল্ট, বাইসালফাইড হচ্ছে অ্যাসিড সল্ট। তাহলে এটা মুছছি আমি। এরপর যেটা আমাকে এখানে বলতে হবে সেটা হচ্ছে এটা অ্যাসিড লবণ, আর এইটা হচ্ছে উল্টো লিখে দিলাম, এটা হচ্ছে শমিত লবণ, এটা হচ্ছে অ্যাসিড লবণ। অ্যাসিড লবণ কেন বলছে দেখো, শমিত লবণ মানে হচ্ছে এমন একটা সল্ট হবে যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে H+ বা OH- আয়ন থাকবে না। তাহলে Na2S এ ক্যাটায়নকে Na+, H+ নেই,
অ্যানায়ন সালফাইড S2-, হাইড্রক্সাইড আয়ন নেই। তাহলে যদি কোনো লবণের মধ্যে ক্যাটায়ন হিসাবে H+ না থাকে আর অ্যানায়ন হিসাবে যদি OH- না থাকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে সমিত লবণ, যেমন হচ্ছে এটা। কিন্তু আমরা যদি NaHS দেখি, NaHS, ঠিক আছে, এর মধ্যে ক্যাটায়ন হিসাবে Na+ আছে আর অ্যানায়ন হিসাবে বাইসালফাইড আয়ন আছে। কিন্তু এই যে বাইসালফাইড আয়ন, এই বাইসালফাইড আয়নটা কিন্তু ভেঙে গিয়ে একটা H+ আয়ন দিতে পারে আর একটা S2- আয়ন দিতে পারে। তাহলে যেহেতু এই যে অ্যানায়নটা এখান থেকে H+ তৈরি হতে পারে, H+ মানে কি অ্যাসিড না, তাহলে এই যে NaHS লবণের একটা পার্ট অ্যানায়নিক পার্ট যেখান থেকে H+ও তৈরি হতে পারে, তাই জন্য এই লবণটার নাম হচ্ছে অ্যাসিড লবণ। তাহলে অ্যাসিড লবণ হচ্ছে সেই লবণ যেখানে ক্যাটায়ন হিসাবে H+ আয়ন তৈরি হতে পারে প্লাস অন্য একটা আয়ন তৈরি হতে পারে, সেটা হচ্ছে অ্যাসিড লবণ। একই রকমভাবে ক্ষারকীয় লবণ যদি আমরা দেখি কখনো এক্সাম্পল, তাহলে সেখানে দেখবো যে অ্যানায়ন হিসাবে ওখানে কোনো একটা অন্য আয়নের সঙ্গে OH- আয়নটাও তৈরি হতে পারে। যেহেতু OH- আয়ন ওখানে তৈরি হয় তাই সেটা ক্ষারকীয়। এক্ষেত্রে যেহেতু H+ আয়নও তৈরি হতে পারে তাই এটা অ্যাসিড লবণ। আর যেখানে OH- H+ কোনোটাই তৈরি হতে পারে না, সেটা নর্মাল সল্ট বা সমিত লবণ। 3 নম্বর হচ্ছে বাতাসের সাথে বিক্রিয়া বা বায়ুর সাথে বিক্রিয়া। অ্যাকচুয়ালি বায়ুর অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে, ঠিক আছে। H2S হলো একটি দাহ্য গ্যাস। দাহ্য গ্যাস মানে যারা অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে ওঠে এবং বিক্রিয়া করে তারা হচ্ছে দাহ্য গ্যাস। এটা দাহ্য গ্যাস, কিন্তু এটা দহনে সহায়ক নয়। দহনে সহায়ক নয় অর্থাৎ অন্য কোনো বস্তুকে ও দহন ঘটাতে পারে না, নিজে দাহ্য গ্যাস। তো কি হয়, অক্সিজেনের সঙ্গে যখন রিয়াকশান হয়, এই রিয়াকশানটা দুরকমভাবে হতে পারে। অক্সিজেন যখন কম পরিমাণে থাকে, অক্সিজেনের পরিমাণ যখন কম, তখন ও তৈরি করে সালফার আর জল। H2S জারিত হয়। অক্সিজেন কি করবে, অক্সিজেন জারক পদার্থ, তো ও H2S কী করবে, জারিত করবে, করে সালফার তৈরি করবে, আর অক্সিজেন নিজে বিজারিত হয়ে জল তৈরি করবে। আর যদি H2S বেশি পরিমাণে হয়, অক্সিজেন যদি বেশি পরিমাণে থাকে, অতিরিক্ত পরিমাণে যদি অক্সিজেন থাকে, তাহলে কি হয়, তাহলে প্রথমে তো এই যে এরকম রিয়াকশানটা হয়, সালফার তৈরি হয়, সালফার ফার্দার আবার জারিত হয়ে যায়। যেহেতু অক্সিজেন প্রচুর বেশি আছে, অক্সিজেনের কাজ জারণ করা, ও সালফার যেটা তৈরি হয় প্রথমে সেটাকেও জারিত করে দেয়, দিয়ে ও তৈরি করে দেয় সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। ব্যালেন্স যদি করতে হয় তাহলে কি লিখবো, দেখো অক্সিজেন দুটো আছে, তো এখানে 2 দিলাম, তাহলে 4, মানে এখানে 2 দিতে হবে, 2 সালফার, ঠিক আছে। সালফারের কালার কীরকম হয় আমরা আগের দিন বলেছিলাম, হলুদ বর্ণের সালফার তৈরি হয়। সালফার যখনই তৈরি হবে সেটা হলুদ বর্ণের, এবং সেটা অবশ্যই এরকম নিচের দিকে অ্যারো দিতে হবে, অধক্ষিপ্ত হচ্ছে। আচ্ছা, এখানে যদি ব্যালেন্স করতে হয় তাহলে দেখো SO2 তো, তাহলে 3টে অক্সিজেন, অ্যাকচুয়ালি 3টে মানে 3 দুগুণে 6টা, 2টো এখানে, 2টো, আর যদি এখানে 2টো দিই 4টে হয়ে গেল। দুটো সালফার, অক্সিজেন 4টে, 2টো 6টা, সালফার 2টো, হ্যাঁ এবার হয়ে গেছে ব্যালেন্স। তাহলে এই হয়ে গেল দহন বিক্রিয়া, অর্থাৎ বাতাসের সঙ্গে বিক্রিয়া। H2S বারবার সালফিউরিক অ্যাসিড হয়ে যাচ্ছে ভুল করে। হাইড্রোজেন সালফাইড যখন অক্সিজেনের পরিমাণ কম তখন শুধু সালফার তৈরি করে, আর যখন অক্সিজেনের পরিমাণ বেশি তখন সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এইবার আরেকটা ইকুয়েশন এখানে লেখে অনেকে, সেটা হচ্ছে এবার কখন অক্সিজেন বেশি কখন কম, কতটা বেশি কতটা কম কন্ট্রোল যদি করা না যায়, তাহলে দুটোই তৈরি হবে, সালফারও তৈরি হবে, সালফার ডাইঅক্সাইডও তৈরি হবে। বা যদি এই দুটো বিক্রিয়ার একটা সামারি হিসেবে বলা হয়, তো তখন এইভাবে লেখে অনেকে যে
H2S গ্যাস ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো, করে সালফার তৈরি করলো, SO2 তৈরি করলো, আর জল তৈরি করলো। এইভাবে অনেকে লেখে। তবে এবার পরীক্ষায় প্রশ্নটা কীরকম আসছে সেইটার উপরে ডিপেন্ড করে আমাদের ইকুয়েশান কেমন হবে সেইটা লিখতে হবে। যদি বলে যে স্বল্প পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করবে, তখন এটা লিখতে হবে। অতিরিক্ত পরিমাণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে তখন এটা লিখতে হবে, ঠিক আছে। আর যদি কিছু না বলে দেয় তাহলে দুটো ইকুয়েশান আলাদাও লিখতে পারো, অক্সিজেনের পরিমাণ বেশি বা কম বলে দিল না, তাহলে তুমি দুটো ইকুয়েশান লিখতে পারো আলাদা করে, অথবা এটাও লিখতে পারো। নাম্বার 4 হচ্ছে বিজারণ ধর্ম। আমরা আগের দিনই বলেছিলাম যে সালফারের যত যৌগ আছে তার মধ্যে H2S হচ্ছে সেই যৌগ যেখানে সালফার সবথেকে বেশি বিজারিত অবস্থায় থাকে, সুতরাং ওকে আর ফার্দার বিজারণ ঘটানো যায় না। ও যখনই বিক্রিয়া করবে, যদি সেটা জারণ বিজারণ বিক্রিয়া হয়, তাহলে সবসময় H2S যৌগটা কী হবে, জারিত হবে, এবং যারা জারিত হয় তারা অন্যকে বিজারিত করে, অর্থাৎ সে বিজারক দ্রব্য হিসেবে কাজ করবে। সুতরাং H2Sও একটা বিজারক দ্রব্য হিসেবে কাজ করে। তাহলে H2S একটি তীব্র বিজারক। এবার দেখো কী রিয়াকশান হবে। জেনারেলি আমরা ওর রিয়াকশান করাই কার সঙ্গে, ও রিয়াকশান করাই আমরা ব্রোমিন জলের সঙ্গে। ব্রোমিন জল মানে ব্রোমিনটাকে জলের মধ্যে মিশিয়ে দ্রবণ তৈরি করা হয়ে যেটা লাল রঙের দেখতে হয়। যখন রিয়াকশান হয় তখনই, আচ্ছা আমি এর আগে যে রিয়াকশানগুলো লিখলাম অক্সিজেনের সঙ্গে, ওখানে আমাকে একটা কথা বলতে হতো, আমি বলতে ভুলে গেছি, বলছি এটা মনে পড়লো এটা লিখতে গিয়ে। তো কী হয়, সালফার অধক্ষিপ্ত হয়, আবারও হলুদ রঙের সালফার অধক্ষিপ্ত হয়, আর HBr তৈরি হয়, 2HBr লিখলাম। হাইড্রোব্রোমিক অ্যাসিড তৈরি হয় জলীয় দ্রবণে, হাইড্রোব্রোমিক অ্যাসিড নামটা লিখেই দিই তাহলে, হাইড্রোব্রোমিক অ্যাসিড। এবং পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে এই যে লাল বর্ণের দ্রবণটা বর্ণহীন হয়ে যায়, ঠিক আছে। লাল বর্ণের দ্রবণটি বর্ণহীন হয়, আর হলুদ সালফার অধক্ষিপ্ত হয়। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে যখনই এরকম কোনো কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে যে H2S এর একটা বিজারণ ধর্মের উদাহরণ দাও, এবার এরকম একটা ছোট্ট ইকুয়েশন তুমি লিখলে, লেখার পরে যেটা করতে হবে যে ইকুয়েশন মানে সমীকরণ দিতে হবে, সমীকরণ ব্যালেন্স করতে হবে, আর তার সাপোর্টিভ একটা সেন্টেন্স লিখতে হবে যে ওখানে কী ঘটছে, ঘটনাটা কী ঘটছে। ঘটনাটা এটা ঘটছে যে যখন H2S গ্যাসকে আমি পাঠালাম ব্রোমিন জলের মধ্যে, লাল রঙের দ্রবণটা হয়ে গেল বর্ণহীন, আর হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হলো। এই যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি, কোনো কালার চেঞ্জ বা কোনো স্পেশাল গন্ধ বিশিষ্ট কোনো পদার্থ তৈরি হচ্ছে, এইগুলো লিখতে হয়। এবং তার পাশাপাশি যেহেতু বিজারণ ধর্মের কথা বলেছে, তাহলে কে জারিত হচ্ছে, কে বিজারিত হচ্ছে ইত্যাদি লিখতে হয়, ঠিক আছে। তো এই যে H2S থেকে এই যে সালফার তৈরি হচ্ছে, এইটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো H2S নিজে সালফারে জারিত হলো। আর কী করে লেখাবো এখানে, আমি কোনাকুনি করেই দেখাচ্ছি। এই যে ব্রোমিন থেকে এই যে HBr তৈরি হলো, এটা হচ্ছে বিজারণ। ব্রোমিন থেকে HBrটা বিজারণ কেন? কারণ ব্রোমিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ। আর H2S থেকে হাইড্রোজেন চলে গিয়ে সালফার হয়েছে, হাইড্রোজেন চলে যাওয়া মানে জারণ। সুতরাং এখানে আমি আরও একটা যেটা সেন্টেন্স এখানে আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে H2S, আচ্ছা আমি এরকম ছোটো করে লিখি, এত সেন্টেন্স লিখতে ইচ্ছা করছে না। H2S থেকে H তৈরি হচ্ছে, এটা হয়ে গেল জারণ, আর ব্রোমিন থেকে HBr তৈরি হচ্ছে, এটা হচ্ছে বিজারণ। তাহলে H2S জারিত হলো, তাহলে যে জারিত হয় সে হচ্ছে বিজারক পদার্থ বা বিজারক দ্রব্য যাই লেগো। আর ব্রোমিন যে হয়ে গেল বিজারিত, ব্রোমিনের বিজারণ ঘটলো, তার মানে ব্রোমিন বিজারিত হলো। যে বিজারিত হচ্ছে সে হচ্ছে জারক দ্রব্য। পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম একটা ইকুয়েশন দিয়ে, এখানে জারক আর বিজারক পদার্থকে শনাক্ত করো। কখনোই জারক বা বিজারক পদার্থ ইকুয়েশনের ডান দিকের কেউ হবে না। প্রোডাক্ট থেকে আমরা
কখনোই জারক বিজারক দ্রব্য লিখবো না, ডেফিনেটলি ভুল হবে। জারক এবং বিজারক কারা? যারা হচ্ছে বিক্রিয়া করছে, তারা সবসময় ইকুয়েশনের বাঁ দিকেই থাকবে। ঠিক আছে, তাহলে বিজারণ ধর্মের আন্ডারে এটা হচ্ছে নাম্বার এ, এটাকে নাম্বার এ দিয়ে দাও। এবার আমরা লিখবো নাম্বার বি। নাম্বার বি হচ্ছে সিমিলার, একই রকম। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এখানে খালি আমরা দেবো হচ্ছে ক্লোরিন Cl2। এবার ক্লোরিনটা আর লাল কালারে হয় না, ক্লোরিন জল এমনি বর্ণহীনই হয়। তাহলে ভিজুয়াল চেঞ্জ আমরা কি দেখব? ভিজুয়াল চেঞ্জ আমরা এখানে দেখব ক্লোরিনের জায়গায় শুধু এইটুকু, যে হলুদ সালফার অধক্ষিপ্ত হয়, এই একটা। এখানটায় আমরা Cl2 করে দেবো, HCl করে দেবো। ঠিক আছে, বাকি সেম রিয়াকশান, 2HCl, সরি। তাহলে এটা হাইড্রো ক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আর সব ঠিকই আছে। তাহলে যে রিয়াকশান হাইড্রোজেন সালফাইড ব্রোমিনের সঙ্গে করে, একই রিয়াকশান ক্লোরিনের সঙ্গে করে, এবং একই রিয়াকশান আয়োডিনের সঙ্গেও করে। ঠিক আছে, তাহলে নাম্বার সি যদি এখানে দিই আমি, অবশ্যই তোমরা আলাদা আলাদা করে লিখবে। তো I2-র সঙ্গেও রিয়াকশান করবে হাইড্রোজেন সালফাইড, এবং I2 বিজারিত হয়ে তৈরি হয়ে যাবে HI। ঠিক আছে, হাইড্রো আয়োডিক অ্যাসিড। হলুদ রঙের সালফার এখানে অধক্ষিপ্ত হচ্ছে, এটা I2 হয়ে যাবে, এটা I2 হয়ে গেল। তাহলে কি বললাম? যখনই জারণ বিজারণ বিক্রিয়ার কথা জানতে চাইবে, বা পরীক্ষায় যেটা কোয়েশ্চেনটা আসে খুব ইম্পর্টেন্ট, মানে যেভাবে প্রশ্নটা আসে, সেটা হচ্ছে যে কি ঘটে সমীকরণ সহ লেখো, এরকম একটা প্রশ্ন হবে যে ব্রোমিন জলের মধ্যে H2S গ্যাস চালনা করা হলো, কি ঘটে সমীকরণ সহ লেখো। তো তোমাকে লিখতে হবে যে ব্রোমিন জলের মধ্যে, লাল বর্ণের ব্রোমিন জলের মধ্যে H2S গ্যাস চালনা করা হলো, লাল বর্ণ হয়ে গেল বর্ণহীন, আর হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হলো, ব্যাস। এবার এই বিক্রিয়া H2S জারিত হলো, সালফার তৈরি করলো, আর ব্রোমিন Br2 সে হয়ে গেল বিজারিত, এবং সে HBr তৈরি করলো। এই কথাগুলো লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ইকুয়েশান দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সি হয়ে গেল। ডি লাস্ট একটা, যেটা এটা মুছে দিচ্ছি আমি। H2S-এর বিজারণ ধর্মের একটা এমন একটা ইকুয়েশন বা এমন একটা এক্সাম্পল যেটা মনে রাখাটা একটু মুশকিল হয় ছাত্রদের পক্ষে। সেটা হচ্ছে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। এর নাম হচ্ছে কি? পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, নাম লিখে দিচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেট। তোমাদের সুবিধার্থে আমি আরও একটা জিনিস করছি, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যখন জলীয় দ্রবণে আয়নিত হয়, ও অ্যাকচুয়ালি দুখানা K+ আয়ন তৈরি করে, আর Cr2O7 2- আয়ন তৈরি করে। এই Cr2O7 2- এই আয়নটার নাম হচ্ছে ডাইক্রোমেট আয়ন, তাই পটাশিয়াম ডাইক্রোমেট। আম্লিক মানে এটার সঙ্গে সালফিউরিক অ্যাসিড মেশানো হয়। এই আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে রিয়াকশান করানো হয় কাকে? H2S-কে। কি তৈরি হবে দেখো, পটাশিয়াম আর সালফেট জুড়ে যাবে, K2SO4, পটাশিয়াম সালফেট। একই রকমভাবে ক্রোমিয়ামের সঙ্গে সালফেট জুড়বে, ক্রোমিয়াম সালফেট তৈরি হবে, Cr2SO4 হোল থ্রাইস। আচ্ছা, ক্রোমিয়াম সালফেটের কেন এরকম হলো সংকেত? কারণ ক্রোমিয়াম সালফেটে ক্রোমিয়ামের যোজ্যতা 3, সালফেটের 2। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে সালফার এবং H2O জল। এই রিয়াকশানটা ব্যালেন্স করতে গিয়ে আমাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। তো ব্যালেন্স করার জন্য আমরা একদম সিম্পল একটা টেকনিক ব্যবহার করব। দেখো, যদি আমি ডান দিকে দেখি, সালফেট এখানে 3টে আছে, এখানে একটা আছে, 4টে সালফেট আছে। এই 4টে সালফেটের জন্য সালফিউরিক অ্যাসিডের সামনে 4 দিলাম, তাহলে এই 4SO4, 4টে SO4, আর ওইদিকে 4টে SO4 ব্যালেন্স হয়ে গেছে। দেখো, এই 4টে SO4 এর মধ্যে অক্সিজেন তো আছে, তো সেই অক্সিজেনগুলো এই সালফেটের মধ্যেও আছে, মানে ব্যালেন্সড। সালফেট ছাড়া আরও 7খানা এখানে অক্সিজেন আছে। এই 7টা অক্সিজেনের জন্য আমরা এইখানে 7H2O করবো, তাহলে 7টা অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল।
যে 7টা অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, এইবার আমাকে দেখতে হচ্ছে যে এখানে হাইড্রোজেন হয়ে গেছে কটা, 14 তার মধ্যে 14টার মধ্যে দেখো এখানে 7 দুগুণে 8টা আছে, 8টা তাহলে পড়ে থাকলো কটা, 6টা মানে এখানে আমাকে দিতে হবে 3, তাহলে 3 দুগুণে 6টা হয়ে গেল হাইড্রোজেন। তাহলে অক্সিজেন, হাইড্রোজেন, সালফেট মানে সালফার মৌল, 3টে মৌল ব্যালেন্স হয়ে গেছে। পটাশিয়াম তো ব্যালেন্স হয়ে গেছে, দুটো ক্রোমিয়াম এখানে দুটো, এখানে দুটো, সবই ব্যালেন্স হয়ে গেছে। এবার একবার সালফারটাকে গুণ, সালফার টোটাল সালফার এখানে 4টে আছে, 4টে, আর এখানে 3টে, 7টা। তাহলে এখানে 1টা, এখানে 3টে, 4টে আর এই 3টে, 7টা। ঠিক আছে, ব্যালেন্স হয়ে গেল। এইবার এই বিক্রিয়াতে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে দেখো কি হচ্ছে, এখানে এখানে লিখছি আমি H2S থেকে সালফার, এটা হচ্ছে জারণ, আর K2Cr2O7 থেকে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 হোল থ্রাইস, এইটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, এই পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম সালফেট, এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, H2S বিজারক পদার্থ, ও পটাশিয়াম ডাইক্রোমেটকে বিজারিত করলো কোথায়, ক্রোমিয়াম সালফেটে। এইখানে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণ কমলা বর্ণের হয়। এই যে বলছিলাম আমরা একটু আগে যে কালার চেঞ্জ কী হচ্ছে সেটা বলতে হবে, যদি কোনো গন্ধযুক্ত কোনো পদার্থ তৈরি হয় তাহলে সেটা বলতে হবে। এখানে শুধু কালার চেঞ্জটাই এখানে উল্লেখযোগ্য। হলুদ বর্ণের সালফার আবারও অধক্ষিপ্ত হচ্ছে পটাশিয়াম সালফেট, এই দ্রবণটা সবুজ বর্ণের হয়। ক্লিয়ার? তাহলে কী লিখবো, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কমলা বর্ণের দ্রবণ সবুজ বর্ণের পরিণত হয়, অর্থাৎ ক্রোমিয়াম সালফেট তৈরি হয়। পটাশিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে ক্রোমিয়াম সালফেট তৈরি করে। পাশাপাশি হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হয়, যেটা কীভাবে তৈরি হয়েছে না H2S জারিত হয়ে তৈরি হয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে H2S হচ্ছে বিজারক দ্রব্য, আর K2Cr2O7 হচ্ছে জারক দ্রব্য। দেখো এখন একটা কী ঘটে সমীকরণ সহ লেখো, এরকম না দিয়ে সিম্পলি এরকমও দিতে পারে যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে বিক্রিয়া হয় তাতে জারক পদার্থ কোনটা এবং বিজারক পদার্থ কোনটা শনাক্ত করো, এরকমও হতে পারে। তো কোয়েশ্চেন যা খুশি হতে পারে, তোমাকে পুরো জিনিসটা বুঝে রাখতে হবে এবার তারপরে। আর ব্যালেন্সটা আমি এখানে কীভাবে করলাম সেটা একটু মনে রাখার চেষ্টা করবে, তা না হলে যদি শুধু মুখস্থ করো তাহলে কিন্তু এই মনে রাখা কোথায় 3 হবে কোথায় 4 হবে মনে রাখা কিন্তু খুব মুশকিল। এরপর 5 নম্বর হচ্ছে ধাতব লবণের সাথে বিক্রিয়া। ধাতব লবণ, কয়েকটা ধাতব লবণের সঙ্গে H2S এর বিক্রিয়া আমাদের সিলেবাসে আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা H2S গ্যাস চালনা করি, ঠিক আছে, কপার সালফেটের জলীয় দ্রবণ নীল কালারের হয়। তো কি হয়, কপার সালফাইড Cu2S, ঠিক আছে, CuS কিউপ্রিক সালফাইড অধক্ষিপ্ত হয়, এটা কালো রঙের হয়, আর তার পাশাপাশি দ্রবণে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে যে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলো কি ঘটবে। তাহলে লিখতে হবে যে নীল বর্ণের কপার সালফেট দ্রবণ বর্ণহীন হয়ে যায় এবং কালো বর্ণের কপার সালফাইড কিউপ্রিক সালফাইড অধক্ষিপ্ত হয়। ঠিক আছে, এটা কিন্তু কোনো জারণ বিজারণ বিক্রিয়া নয়। এর আন্ডারে যে বিক্রিয়াগুলো হচ্ছে এগুলো জারণ বিজারণ বিক্রিয়া নয়। ঠিক আছে, সেকেন্ড যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আম্লিক সিলভার নাইট্রেট, AgNO3 সিলভার নাইট্রেট তো বর্ণহীন এমনিতেই, এটা বর্ণহীন, কালার নেই কোনো। H2S গ্যাস চালনা করলে কি হচ্ছে, এখানেও কালো বর্ণের Ag2S অধক্ষিপ্ত হয়, কালো বর্ণের সিলভার সালফাইড অধক্ষিপ্ত হলো এবং HNO3 তৈরি হলো, নাইট্রিক অ্যাসিড।
ব্যালেন্স করার জন্য এখানে 2 লাগবে আর দুটো HNO3। ঠিক আছে, তাহলে বর্ণহীন AgNO3 অ্যাসিড মিশ্রিত AgNO3 দ্রবণ বা আম্লিক AgNO3 দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের সিলভার সালফাইড অধক্ষিপ্ত হয়। থার্ড হচ্ছে লেড নাইট্রেট PbNO3 হোল টুয়াইস। লেড নাইট্রেটটাও AgNO3 মতন বর্ণহীন, সেম রিয়াকশন হয়। H2S যদি চালনা করা হয় তাহলে PbS অধক্ষিপ্ত হয়, লেড সালফাইড PbS মানে লেড সালফাইড অধক্ষিপ্ত হলো এবং ঘটনাক্রমে এটাও কালো বর্ণেরই হয় এবং এখানে আমরা আবারও 2HNO3 নাইট্রিক অ্যাসিড দ্রবণে পেয়ে গেলাম। আর ফোর্থ আরেকটা রিয়াকশান লেখা হয়, আচ্ছা ABর পরে 3 লিখে দিয়েছি। ফোর্থ আরেকটা রিয়াকশান হয়, সেটা হচ্ছে লেড অ্যাসিটেট PbCH3COO হোল টুয়াইস। এটার নাম হচ্ছে লেড অ্যাসিটেট। ঠিক আছে, কেন সংকেত এরকম কেন হচ্ছে বলে দিই সংক্ষেপে একটুখানি। দেখো CH3COOH এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এর সাধারণ নাম হচ্ছে কি ভিনিগার, খাবারে ব্যবহার করা হয় অনেক সময়। এখান থেকে তৈরি হয় H+ আর CH3COO মাইনাস, অ্যাসিটেট আয়ন হচ্ছে এটা অ্যাসিটেট। এখন লেডের যোজ্যতা 2, তাহলে Pb2+ এর সঙ্গে অ্যানায়ন কটা লাগবে? দুটো লাগবে না, যেহেতু অ্যানায়নের উপরে চার্জ কত আছে মাইনাস, একটাই মাইনাস চার্জ আছে, সুতরাং লেড অ্যাসিডেটের সংকেত হচ্ছে এরকম। যদি এটা সোডিয়াম অ্যাসিডেট হতো তাহলে সোডিয়ামের যেহেতু একটাই প্লাস তাহলে সোডিয়াম একটাই থাকতো, তাহলে আমরা এরকম লিখতাম। ওটা অ্যাকচুয়ালি মানে এনে টাকে পরে লেখা হয়, বিষয়টা একটু ঠিকঠাক করে বোঝানোর জন্য এরকম লেখা হয়। ঠিক আছে, আমরা এখানে পিবিটাকেও ওই ডান দিকে লিখতে পারতাম, CH3COO হোল টুয়াইস PB, এটাও লিখতে পারতাম, একই ব্যাপার। এটার সঙ্গে যদি H2S রিয়াকশন করে সেম আবারও PbS তৈরি হচ্ছে, শুধু অ্যাসিডটা পাল্টে যাচ্ছে, তাই না? এখানে সালফেট ছিল বলে সালফিউরিক অ্যাসিড, এগুলোতে নাইট্রেট ছিল বলে নাইট্রিক অ্যাসিড, আর এখানে অ্যাসিটেট আছে, তাহলে তৈরি হবে কি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড দুটো তৈরি হবে, দেখো দুখানা অ্যাসিটেট আর দুটো হাইড্রোজেন, সব মিলিয়ে দুখানা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? একটা প্রশ্ন হয় পরীক্ষায় যে অনেক পুরনো দিনের যদি কোনো এরকম শব্দ লেখা থাকে তৈলচিত্র মানে পেইন্টিং কিছু একটা, সেটা যদি রেখে দেওয়া হয় অনেক দিন ধরে, তো সেখানে যদি কোনো সাদা বা সিলভার কালারের কিছু থাকে তাহলে সেগুলো কালো হয়ে যায় কেন? এখন ওই তেল রঙের মধ্যে লেড ব্যবহার করা হয়, লেডের কিছু যৌগ সেখানে থাকে। এবার আমাদের বায়ুমণ্ডলে অতি সামান্য পরিমাণে H2S গ্যাস থাকে, দীর্ঘদিন ধরে সেই সামান্য পরিমাণ H2S গ্যাসের সঙ্গে ওই লেডের যে যৌগ তার বিক্রিয়া হয় এবং লেড সালফাইডের কালো অধক্ষেপ পড়তে থাকে, তার ফলে ওই জিনিসটাই কালো হয়ে যায় আর কি, বা কালো টাইপের হয়ে যায়। একই রকমভাবে রূপোর জিনিস তুমি যদি রেখে দাও অনেক দিন ধরে খোলা বাতাসে, বহুদিন পরে ওটা আস্তে আস্তে কালো হতে থাকে আর কি। কেন? কারণ রূপো মানে সিলভার, বাতাসের হাইড্রোজেন সালফাইড সামান্য পরিমাণে যেটা আছে তার সঙ্গে বিক্রিয়া করে যায় এবং সিলভার সালফাইড কালো রঙের তৈরি করে। তো এই সমস্ত কোয়েশ্চেন্স পরীক্ষাতে হয়, আর এইগুলো যদি পরীক্ষাতে আসে তাহলে ওই কালার চেঞ্জগুলো কোথায় কী হচ্ছে লিখতে হবে, কী রঙের অধক্ষেপ, দ্রবণের বর্ণ পরিবর্তন কী রঙের, এবং তার সঙ্গে সাপোর্টিভ একটা রাসায়নিক সমীকরণ। 6 নম্বর হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণের সাথে বিক্রিয়া, সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণের সাথে বিক্রিয়া, এটা H2S এর একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এটা হচ্ছে H2S গ্যাসের শনাক্তকরণ বিক্রিয়া, আইডেন্টিফিকেশন টেস্ট। আচ্ছা, সোডিয়াম নাইট্রোক্লোরাইড না লিখে যেটা লিখবো সেটা হচ্ছে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড। ক্ষারীয় দ্রবণ কেন নেওয়া হয়? দেখো, ক্ষারীয় মানে ধরা যাক আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, ক্ষার, তো বারবার আমি খালি সালফিউরিক অ্যাসিড বলে ফেলছি। হাইড্রোজেন সালফাইড যাকে আমরা শনাক্ত করতে চাইছি
সে কী করবে, প্রথমে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, করে Na2S তৈরি করলো, মানে সালফাইড সল্ট তৈরি করলো। এখানে Na2S এর ওই যে জায়গায় KOH নেওয়া যেতে পারতো, ঠিক আছে। তো তৈরি করে ফেললো এই যে সালফাইড লবণ। এবার এই সালফাইড লবণটা অ্যাকচুয়ালি Na2S-টা অ্যাকচুয়ালি বিক্রিয়া করবে কার সঙ্গে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। সংকেত কি, Na2 Fe CN5NO। এই পুরোটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, ঠিক আছে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। একটা কথা বলে রাখা যায়, সেটা হচ্ছে এই সেকেন্ড যে ইকুয়েশনটা আমি লিখছি, এই পার্টিকুলার ইকুয়েশনটা আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস বলেই তোমরা দেখবে যে তোমাদের টেক্সট বইতে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সংকেত লেখা নেই, দরকার নেই। তাই দরকার নেই মানে মনে রাখা খুবই চাপের, তাই জন্য এটা সিলেবাসের বাইরে। কী তৈরি হয় দেখো, রিয়াকশান যখন হবে, রিয়াকশানটা মানে এইটা তুমি যদি লিখতে পারো, সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সংকেত যদি মনে রাখতে পারো, তাহলে প্রোডাক্ট লেখা খুবই সহজ। প্রোডাক্টে কী তৈরি হয় দেখো, এখানে Na2S আছে না, এই Nটা N এর সঙ্গে জুড়ে যাবে, Na4 হয়ে গেল, আর এই এসটাই ভেতরে চলে যাবে ও এর সঙ্গে, NOS হয়ে যাবে এটা। তাহলে Na4 Fe CN5NOS। এই যেটা তৈরি হলো, এই যে তৈরি যেটা হয়ে গেল, এইটা হচ্ছে একটা বেগুনি বর্ণের জটিল যৌগ। এখন তোমাকে যদি বলে যে একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে হাইড্রোজেন সালফাইডকে কীভাবে শনাক্ত করবে, তাহলে এটা তার একটা উপায়, যে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সঙ্গে যদি আমরা H2S গ্যাস মেশাই, তাহলে বেগুনি বর্ণের একটা জটিল যৌগ তৈরি হয়। এটাই হচ্ছে প্রমাণ যে ওখানে আমি H2S গ্যাসটাই মিশিয়েছিলাম। এটা বেস্ট, কিন্তু যেহেতু এটা আমাদের বললাম যে সিলেবাসে নেই, তাহলে আমরা হাইড্রোজেন সালফাইডের শনাক্তকরণের জন্য অন্য বিক্রিয়াও ব্যবহার করতে পারি। তার মধ্যে যেটা সবথেকে বেশি কমন, সেটা হচ্ছে লাল বর্ণের ব্রোমিন জলকে বর্ণহীন করে, অ্যাট দ্য সেম টাইম হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হয়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের রাসায়নিক ধর্মের আন্ডারে যে কটা বিক্রিয়া আমাদের লিখতে হতো সিলেবাসের মধ্যে আছে, কমপ্লিট। এবার প্রশ্ন কীরকমভাবে হয় সেইটা আমি বলছি। তাহলে দেখো, এরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, কী ঘটে সমীকরণ সহ লেখো। এখন এখানে আমি যে কটা লিখেছি 13টা, প্রত্যেকটা রিয়াকশান নিয়ে আমরা আলোচনা করে রেখেছি অলরেডি। উত্তর কী লিখবে, এই যে ধরো প্রথমটা বলছি, লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে ফেরাস সালফাইড যোগ করা হলো। তাহলে কী ঘটছে সেটা লিখবে, যে লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে ফেরাস সালফাইড যোগ করলে হাইড্রোজেন সালফাইড গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত তৈরি হয়, এবং পাশাপাশি ফেরাস সালফেট তৈরি হয়। এবার এইটা লেখার পরে কেমিক্যাল ইকুয়েশন দিতে হবে, সমীকরণ, আর তারপরে কে জারিত হচ্ছে কে বিজারিত হচ্ছে, যদি সেগুলো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে সেইগুলো মেনশন করতে হবে, আর জারক পদার্থ কোনটা বিজারক পদার্থ কোনটা সেটা মেনশন করতে হবে। দেখো আরও কয়েকটা অ্যাডিশনাল কোয়েশ্চেন, এগুলো আসে পরীক্ষায়। H2S এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে খোলা বাতাসে রাখলে তার ধীরে ধীরে ঘোলাটে হয়ে যায় কেন? খোলা বাতাসে রাখলে কী হবে, অক্সিজেনের সঙ্গে রিয়াকশন হবে H2S এর, এবং সালফার অধক্ষিপ্ত হবে। তাহলে হলুদ রঙের সালফার অধক্ষিপ্ত হচ্ছে মানে কি, জলে দ্রবীভূত হচ্ছে না, সে কারণেই দ্রবণটা ঘোলাটে লাগছে। তো এটা আমরা পড়েছি অন্যরকমভাবে, কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে। তাহলে সমীকরণটা দিতে হবে, আর যেটা বললাম এটাই লিখতে হবে। H2S এর শোষক মানে H2S-কে শোষিত করে, অ্যাবজর্ব করে কোন পদার্থ, এটা অবশ্যই NaOH হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে। NaOH আর NaOH-এর সাধারণ নাম মানে কমন নাম এরকমও হয় কস্টিক সোডা, আর এটার নাম হয় কস্টিক পটাশ, এগুলো লিখে রাখতে পারো সাইডে। NaOH-এর আর একটা নাম হচ্ছে কস্টিক সোডা, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কস্টিক পটাশ। এরা H2S গ্যাসকে শোষণ করে, ঠিক আছে। শোষণ করে মানে কি, মানে তুমি যদি H2S গ্যাসকে এদের দ্রবণের মধ্যে চালনা করে দাও, তাহলে এই দ্রবণগুলো H2S গ্যাসটাকে অ্যাবজর্ব করে নেবে। তার মানে হচ্ছে ফাইনালি ওর সঙ্গে রিয়াকশান করবে আর কি, যেটা আম্লিক, এগুলো ক্ষারীয়, সুতরাং রিয়াকশান হবে। আর এই দুটো কোশ্চেন আমি একটু আগে আলোচনা করলাম, যে রূপোর তৈরি বস্তু পুরনো হলে কালো হয়ে যায় কেন, আর তৈলচিত্র বা অয়েল পেইন্টিংয়ের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন। এক্ষেত্রে কি বললাম, যে এখানে লেড থাকে, লেডের কিছু যৌগ থাকে, তারা লেড সালফাইড তৈরি করে বাতাসে উপস্থিত সামান্য পরিমাণ যে H2S তার সঙ্গে বিক্রিয়া করে। আর রূপো যদি বাতাসে উপস্থিত সামান্য পরিমাণ H2S তার সঙ্গে বিক্রিয়া করে,
তাহলে সিলভার সালফাইড কালো রঙের এটা তৈরি করে, সেজন্য দুক্ষেত্রেই এদেরকে কালো দেখায়। আচ্ছা, লাস্ট যেটা না বললে এই পার্টটা শেষ হবে না, সেটা হচ্ছে যে H2S এর বিষক্রিয়া, টক্সিসিটি। H2S আমরা অলরেডি জেনেছি এটা বিষাক্ত একটা গ্যাস, তো এর বিষক্রিয়া হচ্ছে রাসায়নিক ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। অবভিয়াসলি মানে বিষক্রিয়া আমাদের শরীরে কখন হবে, যখন আমাদের শরীরে রক্তের সঙ্গে মানে প্রোটিনের সঙ্গে H2S রাসায়নিক বিক্রিয়া করে তখন। তো যখন অল্প পরিমাণে H2S গ্যাস আমরা শ্বাস প্রশ্বাসের সঙ্গে নিই, অল্প সামান্য পরিমাণ, তখন কি হতে পারে, চোখ জ্বালা হতে পারে, মাথা ধরতে পারে, বমি ভাব আসতে পারে। কিন্তু যদি অনেক বেশি পরিমাণ চলে যায় শরীরে, রক্তের সঙ্গে তখন মিশে যায়, ঠিক আছে, রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে H2S বিক্রিয়া করে যায়, ফলে ন্যাচারালি রক্তের যা কাজ সারা শরীরে অক্সিজেন বহন করা সেটা কমে যায়। তো তার ফলে কি হয় যে মানুষ সংজ্ঞাহীন হয়ে পড়তে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর লাস্টলি ক্লোরিনের লঘু জলীয় দ্রবণ মানে ক্লোরিন জল, সেটা হচ্ছে H2S এর এই যে বিষক্রিয়া, এটার বিপরীতে এর প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে। এখন এইটা বলার সাথে সাথে আমাদের হাইড্রোজেন সালফাইড ব্যাপারটা শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা পড়বো নাইট্রোজেন। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে উইথ নাইট্রোজেন। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।